বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাংলা গল্প লাইন বাই লাইনে তোমাদের সবাইকে আরেকবার নতুন করে অনেকটা বড় সুস্বাগতম। আজ তোমাদেরকে নিহার রঞ্জন গুপ্তর লেখা একটি গোয়েন্দা গল্প শোনাবো। গল্পের নাম পদ্মদহের পিশাচ। চলো একটুও বিনা বাক্য ব্যয় একদম ছন্দ না নষ্ট করে শুরু করি আমরা গল্পটা। নিহার রঞ্জন গুপ্তের লেখা পদ্মদহের পিশাচ। উহ, সে রাত্রে কি দুর্যোগ! এক ঝড়জলের রাত্রে একখানি প্রকাণ্ড জুড়ি গাড়ি শহরের কাঁচা পাকা পথ দিয়ে কোনো মতে এগিয়ে চলেছে। শীতাংশু পদ্মদহের তরুণ জমিদার, স্ত্রী রমলা ও 7 বছরের শিশুপুত্র চম্পক। গাড়িটা চলেছে পদ্মদহের দিকেই। শীতাংশুর মাথায় কেন যে এই খেয়াল চাপল তা সেই জানে। শ্রীপুর স্টেশনে নেমে ক্রোশ চারেক দূরে দিগন্তপ্রসারী এক বিল, তারই নাম পদ্মদহ। জ্যোৎস্না রাতে চাঁদের বুকের মাঝে শতকোটি হয়ে যেন হেসে গড়িয়ে পড়ে। এই পদ্মদহেরই পাড় দিয়ে চক্রাকারে ছোটখাটো একখানি গ্রাম, এবং এরই একপাশে প্রকাণ্ড কালো পাথর দিয়ে তৈরি সৌরাংশু চৌধুরীর তেতলা বাড়ি। সৌরাংশু চৌধুরী সেখানকার চিরকালের জমিদার নয়, রায়েরা এখানকার পুরুষানুক্রমিক জমিদার। চামড়ার ব্যবসা করে সৌরাংশু চৌধুরী প্রভূত অর্থ উপার্জন করেছিলেন, এবং তিনি যখন স্ত্রী ও একমাত্র পুত্র অরুণকে নিয়ে কলকাতায় জায়গা জমি কিনে বসবাস করবেন বলে স্থির করেছেন, এমন সময় সহসা মাত্র 3 দিনের জ্বরে অরুণের মা মারা গেলেন। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সৌরাংশু চৌধুরী অত্যন্ত আঘাত পেলেন। কিছুকাল তিনি পুত্রকে নিয়ে নানা দেশে দেশে ঘুরে বেড়ালেন। ইদানিং শহরের হট্টগোল, লোকজনের গোলমাল যেন তাকে একেবারে অস্থির করে তুলত। অরুণের মা ছিলেন পল্লীগ্রামের মেয়ে, তাই তার মন প্রায় ছায়াঘেরা পল্লী মায়ের স্বপ্নে বিভোর হয়ে উঠত। কিন্তু সৌরাংশু চৌধুরী শহরেই ভালোবাসতেন। আজ অরুণের মার অবর্তমানে কেন যেন বারবারই সৌরাংশু চৌধুরীর মনে স্ত্রীর সেই শেষ ইচ্ছাটুকু দোলা দিয়ে যেতে লাগলো। এবং সত্য সত্যই একদিন দেখা গেল সৌরাংশু চৌধুরী বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় তার এক বন্ধুর মারফত খবর পেলেন পদ্মদহের জমিদার দীননাথ রায় অবস্থার দুর্বিপাকে আজ তার জমিদারির অর্ধেকটারও বেশি নিলামে উঠেছে। সৌরাংশু চৌধুরী সেই দিনই বন্ধুকে নিয়ে পদ্মদহে গেলেন, এবং দিগন্ত প্রসারী পদ্মদহের অপরূপ শোভা দেখে তার মন আনন্দে যেন নেচে উঠল। আর দেরি না করে দীননাথের সঙ্গে আবশ্যকীয় কথাবার্তা বলে সব ঠিক করে এলেন। শুভ দিনে শুভক্ষণে সৌরাংশু চৌধুরীর মর্মর আবাস নীলাচল তৈরি হলো। 11 বছরের মাতৃহারা বালক অরুণকে নিয়ে সৌরাংশুবাবু নীলাচলে এসে উঠলেন। দীননাথ রায়ের 2 ছেলে, সমর রায় ও যতীন রায়। সমর বড় ও যতীন ছোট। যতীন চিরকাল একটু ডানপিটে ধরনের, লেখাপড়ার ধার দিয়েও যেত না। বড়টি ছিল অন্য রকমের। হঠাৎ একদিন শোনা গেল যে সরকারি একটা বৃত্তি জোগাড় করে সাগর পাড়ে পাড়ি জমিয়েছে, আর সে ফিরে আসেনি। যথাসময় দীননাথ রায়ের মৃত্যুর পর যতীনী গ্রামের জমিদার হলো। শীতাংশু চৌধুরী যখন কলকাতার কলেজে বিএ পড়ছে, সেই সময় হঠাৎ একদিন তার যোগে পিতা অরুণ চৌধুরীর মৃত্যু সংবাদ পেয়ে পদ্মদহে ছুটে এলো। পদ্মদহের পাড়ে যেখানে লম্বা লম্বা বুনো ঘাস একেবারে আচ্ছন্ন হয়ে রেখেছে, সেইখানে একদিন ভোরবেলা একদল চাষি অরুণ চৌধুরীর মৃতদেহ আবিষ্কার করে। মুখের দিকে চাইলেই বোঝা যায় নিদারুণ ভয় পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে। চোখ দুটো বিস্ফারিত, যেন একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। দেহে অন্য ক্ষতের ছিন্নমাত্র নেই। যা হোক, চোখের জলের ভিতর দিয়ে পিতার শেষ কাজ করে শীতাংশু কলকাতায় ফিরে এলো। আসবার সময় যতীনের সঙ্গে দেখা করে এলো। যতীন রায় বলল, আর কলকাতায় ফিরে কি করবে শীতাংশু? এবার জমিদারিতেই এসে বসো। শীতাংশু চৌধুরী অশ্রুঝরা সুরে বললে,
বাবার স্মৃতি যেন আমায় পাগল করে দেয়। এখানে কিছুকাল পরে আসবো। নায়েব নরেনবাবু রইলেন, তিনিই সব দেখাশোনা করবেন। তারপর দীর্ঘ কয় বৎসর পরে শীতাংশু পদ্মদহে ফিরে এলো। এতকাল নরেনবাবু জমিদারির সবকিছু দেখাশোনা করেছেন। আদায়পত্র জমিদারির তেমন হচ্ছিল না। ওদিকে ওকালতিতেও শীতাংশু চৌধুরীর কোর্টে যাতায়াতই শুধু হচ্ছিল, পকেট আর ভরতে চায় না। অগত্যা পদ্মদহে ফিরে আসা ঠিক হলো। স্ত্রী রমলা এবং 7 বছরের শিশুপুত্র চম্পককে নিয়ে একদিন শীতাংশু চৌধুরী পত্রদহে এসে পৌঁছালো। নরেনবাবু ও বহুদিনকার বাপের আমলের পুরনো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড এক টানা বারান্দা, ঝোলানো বাতির স্বল্পালোকে আবছা আলো ও আঁধারে সমগ্র বারান্দাটি কেমন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নরেনবাবুর বয়স যথেষ্টই হয়েছে। একদা তিনি যুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাঁ দিককার গলাটা একদম পুড়ে কুঁচকে একেবারে বিশ্রী হয়ে যায়। অস্পষ্ট আলোয় লোকটার মুখের দিকে তাকালে বুকের মধ্যে যেন ছ্যাঁত করে ওঠে। রবারের একটা হাত লাগানো, দেখলে প্রথমটা বোঝা যায় না। যা হোক, সে রাত্রের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে শয্যায় আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানলা দিয়ে শিরশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে খোলা জানলাটার কাছে দাঁড়ালো। সারা রাত বৃষ্টি ধৌত প্রকৃতির প্রভাতের সোনালি আলোয় সূচি স্নিগ্ধ। দিগন্ত প্রসারী পদ্মদহের বুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ ঝিকমিক করছে। অপরূপ নয়নাভিরাম সে দৃশ্য। কখন এক সময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। সত্যি ভারী চমৎকার দৃশ্য, কিন্তু শীতাংশু হাসতে হাসতে বললে, সেই জন্যেই বোধহয় ঠাকুরদা এই মায়ার ফাঁদে ধরা দিয়েছিলেন। সমস্ত সকাল ও দুপুরটা শীতাংশুর জমিদারি ও তৎসংক্রান্ত সমস্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। গভীর রাত্রে আবার সহসা সেই আকাশ ফাটানো বীভৎস চিৎকারে শীতাংশুর ঘুমটা ভেঙে গেল। শীতাংশু ধরফর করে শয্যার উপর উঠে বসল। ঘরের মধ্যে দেওয়াল ঘড়ির আলোটা পিট পিট করে জ্বলছে। চেয়ে দেখে রমলাও শয্যার উপর উঠে বসেছে। সমস্ত মুখখানি জুড়ে তার সেই গত রাত্রের আতঙ্ক। শীতাংশু শয্যা হতে নেমে খোলা জানলাটার কাছে এসে দাঁড়ালো। বাইরে অস্পষ্ট চাঁদের আলো। সহসা এমন সময়, ও কি, অস্পষ্ট চাঁদের আলোয় ও কি দেখা যায়? কি ওটা, কি? প্রকাণ্ড 12-13 হাত লম্বা আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদহের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়ায়, লম্বা পা ফেলে ফেলে। মানুষ কখনো এত লম্বা আর এত চওড়া হয়? এক একটা পা ফেলছে বোধহয় হাত 5-6 দূরে। সহসা এমন সময় আবার সেই আকাশ পাতাল ফাটানো অদ্ভুত চিৎকার। চম্পক চমকে চোখ বুঝল। যখন সে আবার চোখ মেলে চাইল, সেই অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। এখানে আসবার 2 দিন পরের কথা। দোতলার খোলা বারান্দায় দুখানা বেতের ডেক চেয়ারে বসে শীতাংশু, রমলা ও যতীন গল্প করছিল। তাদের গল্পের বিষয় ছিল রাত্রের সেই পদ্মদহের ধারে হেঁটে বেড়ানো অদ্ভুত মূর্তি ও সেই অদ্ভুত চিৎকার। যতীন বলছিল, পদ্মদহের ধারে এমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে এর আগে 2-1 বার, আর চিৎকার সেই গ্রামের সকলেই শুনেছে।
ওহ, সে কি নিদারুণ শব্দ! ভাবতেই আমার বুকের মধ্যে কেঁপে ওঠে। সহসা এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে তাকালো। একজন সুন্দরতম লম্বা তরুণের হাত ধরে ঝুলতে ঝুলতে চম্পক এই দিকেই আসছে। মা, মা, এই দেখো কে এসেছে! শীতাংশু চিৎকার করে উঠল আনন্দে। কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে? কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলাও যেন মুখে হাসির চাপা ইশারা। ব্যাপার কি বলো তো? এমনি বেড়াতে এলাম। কেন, আসতে নেই নাকি? বিলক্ষণ! একবার কেন, ১০০ বার আসবে, ১০০০ বার আসবে। তা যাক, এসো যতীনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা, যদিও নিজেকে পরিচয় দেন রহস্যভেদী কিরিটি। আর ইনি শ্রী যতীন রায়, এখানকার ১০ আনি জমিদার। উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বললে, হ্যাঁ, ওর কথা শুনেছি। উনি বোধহয় বিখ্যাত দস্যু কালো ভ্রমণের রহস্য ভেদ করেছিলেন। শীতাংশু বলল, হ্যাঁ হ্যাঁ, ইনি সেই কিরিটি রায়। কিন্তু এর সঙ্গে তোমাদের পরিচয়? যতীন শুধালো। ও, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, রমলা দেবীর সাক্ষাৎ মায়ের পেটের ভাই। হঠাৎ এখানে এলেন যে? যতীন হাসতে হাসতে শুধলো, হাতে কোনো কাজকর্ম নেই, ঘুমিয়ে আর বসে থাকতে থাকতে একেবারে কোমরে বাত ধরে যাওয়ার জোগাড় হয়েছিল, তাই এখানে চলে এলাম। বেশ বেশ, শুনে সুখী হলাম। তা এখানেও বোধহয় আপনার রহস্যের কিছু খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়ে পড়ে। কিরকম? এই গ্রামেও রহস্য আছে নাকি? তা আপনি কি মনে করেন যত রহস্য সব আপনাদের শহরেই লুকিয়ে আছে? এখানে ঠিক রহস্য লুকিয়ে না থাকলেও এমন একটা ব্যাপার ঘটছে কয়েক বছর হতে, যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার বিংশ শতাব্দীতে ভৌতিক ব্যাপার যেন একেবারে গাঁজাখুরি বলে মনে হয়। রিয়েলি? সত্যি আশ্চর্য তো। ব্যাপারটা খুলে বলুন তো। সে আজ কয়েক বছর আগেকার কথা হবে। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবু মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া যায়। একজন চাষি পদ্মদহের ধারে ঘাস কাটতে গিয়ে দেখে একটা বাবলা গাছের তলায় অরুণবাবুর মৃতদেহ পড়ে আছে। শরীরের কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মনে দুটো যেন ঠিকরে কোটর হতে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয়, অনেকটা সেই রকম। আর তার মৃতদেহের পাশেই পদ্মদহের পাড়ে জলা মাটির ওপর গোটা কতক পায়ের চিহ্ন পাওয়া যায়। অমন বড় বড় পায়ের দাগ মানুষের যে হতে পারে না, এই বিষয়ে আমি স্থির নিশ্চিত। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে ১.৫ গুণ বড়। আরো আশ্চর্য, সেই পায়ের দাগগুলো ক্রমে গিয়ে পদ্মদহের জলের কোলে ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবুর মৃত্যুর আগের দিন রাত্রি প্রায় ১:৩০ পর্যন্ত জেগে জমিদারি সংক্রান্ত কাজকর্ম করেছিলেন। তারপর নাকি শুতে যান। রাত্রি তখন ২টো কি ২:৩০ হবে। গ্রামে ২-১ জন নাকি একটা বীভৎস আকাশ ফাটানো চিৎকার শুনেছিল। অরুণবাবুর মৃত্যুর পর হতে প্রায়ই রাতে পদ্মদহের দিক হতে সেই বীভৎস চিৎকার শোনা যায়। এখনো মাঝে মাঝে একটা প্রকাণ্ড ১২-১৩ হাত লম্বা মূর্তিকে আগাগোড়া সাদা কাপড়ে মুড়ি দেওয়া পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায়। সকলে নিঃশ্বাস একেবারে যেন রুদ্ধ করে যতীনের কথাগুলো শুনছিল।
গল্প শেষ হলে কিরিটি শুধু বললে, সত্যি অদ্ভুত ব্যাপারই বটে। কিন্তু শীতাংশু, তুমি এ কথা তো আমায় কোনোদিন আগে বলনি। শীতাংশু বললে, এত ব্যাপার তো আমি নিজেও জানতাম না কিরিটি। তখন আমার মনের যা অবস্থা, এসব দিকে চাওয়ারও সময় ছিল না। যা হোক, সেদিনকার মতো যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেছে। কিরিটি বললে, রমা আমায় তার করে এনেছে। এখানে নাকি তোমরা খুব বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার ওসব স্রেফ বাজে ও বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি মাত্র। বেলা তখন 2য় প্রহর হবে। কিরিটির ঘরে কিরিটি ও চম্পক। চম্পক আবোল তাবোল এক মনে বকে চলেছে, আর কিরিটি শুনছে আর মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর পাখির মতো সরু বাঁকানো নাক, পেঁচার মতো বড় বড় চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাত্রে আমার ঘরের ওই খোলা জানলা দিয়ে এসে আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? দূত, ভয় আবার কি? ভয় পায় বোকারা। আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকে চেয়েই থাকে। বাবা বলেছেন, ভয় পায় তো গাধা ছেলে যারা। কানাইলালের গল্প শুনেছ? একা একা সে অমাবস্যার রাতে শ্মশানে গেছিল। আমিও যাব। কিরিটির কিন্তু সেদিকে মন নেই। ভাবছে চম্পকের দেখা রাত্রের সেই অদ্ভুত জীবটির কথাই। এই ঘরটাতে শ্বশুরমশাই শুতেন। রমলা কিরিটিকে বললে, বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানলা। ঘরের দক্ষিণ দিকেই সেই পদ্মদহ। দিবারাত্র হু হু শব্দে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়, ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো। সেই মাঠ পদ্মদহের পার পর্যন্ত গেছে। কিরিটি ঘুরে ঘুরে সব ঘরের জানলা দরজা দেওয়াল দেখছিল। হঠাৎ এক সময় তার বাগানের দিককার জানলার কাঠের পাল্লার উপর নজর পড়ল। পাল্লার উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলি এমনভাবে বসেছে যেন বাইরে থেকে কেউ আঙুলের চাপ দিয়ে জানলার বন্ধ পাল্লা ঠেলে খুলেছে। কিরিটি রমলার দিকে ফিরে তাকিয়ে বললে, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছে বলতে পারিস রমা? তা তো জানি না দাদা, তবে নায়েব মশাই হয়তো বলতে পারেন। রমলা জবাব দিল। ভৃত্য নরেনবাবুকে ডেকে আনলো। কিরিটি লোকটির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে প্রশ্ন করল, নমস্কার, আপনার নামই নরেনবাবু? এদের স্টেটের নায়েব? আগে। আচ্ছা নরেনবাবু, শেষ এ বাড়িতে কবে রং দেওয়া হয় বলতে পারেন? হ্যাঁ, বছর 2 আগে। কর্তার মৃত্যুর কয়েকদিন আগে সমস্ত বাড়ি রং করা হয়েছিল। এর মধ্যে আর রং দেওয়া হয়নি? হয়েছে, এদিককার মহলগুলিতে আর রং দেওয়া হয়নি, শুধু ওদিককার মহলে রং দেওয়া হয়। গভীর রাত্রে কিরিটির ঘুমটা ভেঙে গেল। একটা অস্পষ্ট খটখট শব্দ, কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বাতাসে ভেসে ভেসে বেড়ায়। আকাশের এক কোণে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ তখন যাই যাই করছে। রাত্রির আঁধার তখনও ভালো করে কেটে যায়নি। অস্পষ্ট আলোয় চারদিক সবে ফিকে হয়ে উঠেছে।
কিরিটি পদ্মদহের ধার দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সহসা ওর নজরে পড়ল জলো ভিজে মাটির ওপরে পরপর অনেকগুলি সাধারণ মানুষের পায়ের দাগ হতে অনেক বড় দাগ। পায়ের পাতা যেমনি বড়, পায়ের আঙুলও তেমনি লম্বা লম্বা। পায়ের নখগুলি নরম বাটির বুকে দেবে দেবে বসে গেছে। কিরিটি ভালো করে লক্ষ্য করতে লাগলো। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথাগুলোর গোল গোল দাগ পড়ে মাত্র, এ পায়ের দাগ মোটেই সেরকম নয়। পায়ের পাতায় সমস্ত দাগটুকু তো পড়েছেই, লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। দাগগুলো ক্রমে জলের দিকে নেমে গেছে। কিরিটি চিন্তিত মনে বাড়ির দিকে ফিরল। বিকেলের দিকে সকলে খোলা বারান্দায় বসে চা পান করছে। শীতাংশু, রমলা, যতীন ও কিরিটি, এবং নানা রকমের গল্প হচ্ছে। সহসা এমন সময় জগা একখানা চিঠি নিয়ে এলো। বললে একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি। যতীন হাত বাড়িয়ে জগার হাত হতে চিঠিখানা নিয়ে খামের ওপরে নাম পড়ে বললে, কই না, এ চিঠি আমার চিঠি নয়, মিস্টার কিরিটি রায় লেখা। বলে চিঠিটা টেবিলের ওপরে রেখে দিল। সে কি, এইখানে আবার আমাকে কি চিঠি দিল? কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের ওপর হতে তুলে নিয়ে চলে গেল। সোজা সে নিজের ঘরে চলে এলো। সুটকেসের ভেতর হতে একটা ব্রাউন রঙের ছোট শিশি বের করে তার গায়ে লেখা অসমিক অ্যাসিড। একটা কাঁচের পাত্রের মধ্যে সে খামখানা রেখে শিশিটার ছিপি খুলে খানিকটা অসমিক অ্যাসিড খামটার গায়ে ঢেলে দিলে। দেখতে দেখতে খামটার গায়ে কালো আঙুলের ছাপ ফুটে উঠেছে দেখা গেল। কিরিটি গভীর আগ্রহে ডাক্তার দিকে চেয়ে দেখতে লাগলো। পরের দিনের কথা বলছি। শীতাংশু কি একটা জমিদারির কাজে সেই ভোরে উঠে বেরিয়ে গেছে। কিরিটি বাগানের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল। সহসা এক সময় নরেনের ঘরের জানলার নিচে আসতে একটা কোঁকড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কিরিটি কাগজটা হাতে দিয়ে তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরল। তাতে এই কটা অক্ষর পরপর সাজানো: ন বর্গের জ, আ, ত বয়শূন্য রয়াকার, অন্ত্যেস্ত জ টয়াকার বয়শূন্য র বয়াকার, কয়েকার ক, ময় পয় চ, হস্যই হস্যই চয়াকার, অন্ত্যেস্ত জ। কিরিটি অবাক হয়ে কাগজটা দেখতে লাগলো। এই আবার কি? 7-5 ভাবতে ভাবতে কিরিটি কাগজটা হাতে করে নিচের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন সন্ধ্যায় তার ঘরে চম্পককে নিয়ে রাতে শুতে বলল। রমলা বললে আচ্ছা। রমলারও একলা শুতে ভয় ভয় করছিল। রাত্রি তখন ঠিক কত বলা যায় না। আকাশে মাটিতে কালো আঁধার যেন জমাট বেঁধে উঠেছে। ঘরের বাইরে বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চটা হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। এরপর আবছা আঁধারে কিরিটি দেখল বাগানের মধ্যে দিয়ে পা ফেলে এগিয়ে আসছে 13 হাত লম্বা একটা মূর্তি। মূর্তিটা এসে রমলার ঘরের জানলার সামনে দাঁড়ালো। মূর্তিটা দোতলার সমান লম্বা। হাত দিয়ে জানলার কভারটা এসে একটু টান দিতেই খুলে গেল এবং সেই মূর্তিটা জানলার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো।
1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 মিনিট পর দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানলা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়, কিরিটি হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটাকে লক্ষ্য করে ছুড়ে দিল। কিরিটির অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটার মাথা দিয়ে গলে কোমর পর্যন্ত নামতেই সে দিল এক টান এবং মূর্তিটা তালগোল পাকিয়ে মাটিতে পড়ে গেল। আধারে একটা ছটফটানির শব্দ জাগলো। কিরিটি ছুটে গেল, কিন্তু কিরিটি সেখানে গিয়ে প্রকাণ্ড সাদা চাদরের জামা এবং মস্ত মস্ত দুটো বাঁশের রনপা ছাড়া কিছুই পেল না। কিরিটি রনপা দুটো নিয়ে ফিরল। ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতোই তার উপর লাফিয়ে পড়ল পেছন হতে এবং তার হাতের তীক্ষ্ণ ছোড়াখানা তাড়াতাড়ি বসাতে গিয়ে ফসকে বাঁ হাতের কনুইয়ে গিয়ে বিঁধল। কিরিটি বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসুর প্যাঁচ দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। হাতের ক্ষতস্থান দিয়ে তখন অজস্র ধারে রক্ত ঝরছে। বাঁ হাত দিয়ে কোমরে ঝোলানো টর্চটা টেনে লোকটার মুখের ওপর ফেলতেই কিরিটি হেসে বলল, সত্যি? তবে নরেন তুমি? হিসেব আমার ভুল হয়নি তবে? সেদিনকার মতো আজও দ্বিপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। গত রাত্রের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার কিরিটি রায়। শেষ পর্যন্ত দেখলেন তো এটা আসলে একটা শয়তানের শয়তানি। এই আমি আগেই জানতাম, কিন্তু নরেন লোকটা যে এত বড় নীচ শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি। নেমা খারাম। কিরিটি বললে, ব্যাপারটা তাহলে খুলেই বলি এবং 2 বছর আগেকার ঘটনা হতেই শুরু করা যাক। অরুণবাবু এক রাত্রে হঠাৎ তার জানলার ওপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তির নাকটা ছিল গরুর পাখির মতো সরু, বাঁকানো, পেঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। মূর্তি যখন দেখলে অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন সে তাকে টেনে নিয়ে গিয়ে পদ্মদহের কাছে ফেলে আসে এবং গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার করবার জন্য নিজে রনপা পরে হাঁটে ও হাঁড়ির মধ্যে মুখ গুজে বিভৎস চিৎকার করে। গ্রামবাসীর মনে ধারণা হয় পদ্মদহের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন। কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্যে দিয়ে। জানলা দরজায় নতুন রং দেওয়া হয়েছিল। খুনি যখন বাহির হতে জানলার পাল্লা টেনে খোলে, হাতের ছাপ তাতে পড়ে যায়। কিন্তু আর একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তার মুখ বন্ধ করবার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পর শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও এদের ভয় দেখিয়ে এখান হতে সরাবার চেষ্টা করলে, কিন্তু শীতাংশু ভয় পেল না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। তখন খুনি সেই লোকটার কাছে চিঠি দিয়ে একদিন চম্পকের ঘরের জানলা খুলে রেখে চুরির মতলব করলে। এই সেই চিঠি। 9,000 জ আ 00 ত রা 00 29 টয়াকার র বয়াকার কে ক ময়পয় চ 0 হস্যই হস্যই চা 000 29 জ। চিঠিটার অর্থ এই: দন্তের ন, একজনের নাম নিশ্চয়। চিঠিটা উল্টো দিক হতে পড়লে এই দাঁড়ায়: ন, আজ রাত 12টায় চম্পককে চাই 29 জ। কিন্তু সে রাত্রেও খুনি সফল হলো না, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম। তার পরের ঘটনা তোমরা সব জানো ও শুনেছ। 29 জ এবং দন্তের ন কে তাও বুঝেছ।
হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু, আর ২৯ হচ্ছে তোমাদের সামনে বসে বন্ধুবেশী শয়তান তোমার পিতার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল, তার সমস্ত মুখ তখন মরার মতোই সাদা হয়ে গেছে। পকেট হতে রিভলভার বের করে যতীনের মুখের সামনে ধরে কিরিটি বললে, এক পা নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারবো। যতীন যে হত্যাকারী সে আমি অনেক আগেই টের পাই আঙুলের ছাপ হতে। জানলার গায়ে যে দাগ দেখেছিলাম তার একটা ফটো নি। তারপর সেদিন জগার হাত দিয়ে কৌশলে এক পত্র পাঠাই। যতীন সেই পত্র হাতে নিয়ে ওর না বলে ফেরত দেয়, কিন্তু সেই ওতেই আমার কাজ হয়ে যায়। মানুষের চামড়া দিয়ে সর্বদাই একটা তেলের মতো জিনিস বের হয়। হাত দিয়ে যখন যতীন চিঠিটা চেপে নিয়ে দেখে, সেই চিঠির গায়ে ওর বুড়ো আঙুলের ছাপ পড়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে হাতের ছাপ ফুটিয়ে তুলে ফটো নিই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করছে যে দুই ছাপই একই লোকের আঙুলের। তারপর পদ্মদহের পাড়ের পায়ের দাগ, সে যে মানুষের পায়ের ছাপ নয় তাও দেখলেই বোঝা যায়। মানুষের পায়ের দাগ ও যে ছাপ সেখানে পেয়েছি তার ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটা ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটায় যেটা সত্যিকারের পায়ের দাগ তার আঙুলগুলো মাত্র গোল দাগ ফেলেছে। সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি বা পড়তে পারে না। পায়ের পাতার মাঝখানের উঁচু জায়গা হাঁটার সময় উঁচুতেই থাকে, সেই জন্যেই মাটিতে ছাপ পড়ে না। সমস্ত পায়ের পাতার ছাপ পড়া অসম্ভব। বুড়ো আঙুলের দিক হতে গোড়ালি পর্যন্ত ধনুকের পাঙানো মতো জায়গাও হাঁটার সময় মাটিতে পড়ে না, অতএব সেখানকার ছাপও পড়তে পারে না। এর থেকেই বুঝেছিলাম এ পা মানুষের নয়, কাঠের পা লাগিয়ে কেউ হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বড় করা হয়েছিল যাতে লোকের মনে আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষ অত লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতরা বাঁশের ওপর দুটো কাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত, তাকে বলা হতো রনপা। আমার সন্দেহ হলো এই মূর্তিও রনপা ব্যবহার করত, তা না হলে অত লম্বা লম্বা পা ফেলা যায় না। এখন কথা হচ্ছে যতীনকে কেন সন্দেহ করলাম। যতীন জানতো অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া ত্রিসংসারে আপনার বলতে আর কেউ নেই। কোনো উপায় ওকে যদি সরানো যায় তবে অনায়াসেই সম্পত্তিটা বাগিয়ে নিতে পারে। কেননা বাংলার এই নির্জন গায়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে। তাই সে অরুণবাবুকে মারের ভয় দেখায়। তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলো। চম্পককে যদি ভয় দেখিয়ে অরুণবাবুর মতো মারতে পারে তবে তোমার আর নিশ্চয়ই এখানে থাকবে না। চম্পক কিন্তু ভয় পেল না। তখন ওরা ঠিক করলো কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে মেরে ফেলবে। তোমাদের নায়েব ছিল ওর সঙ্গী, তাকেও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান, খুনি! আমরা এখন ওকে পুলিশের হাতে জমা দিয়ে খালাস, পুলিশই ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাত করে নিয়ে হাসতে হাসতে পাশের ঘর হতে বের হয়ে এলেন। কিরিটি আগে হতেই তার কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল। কি বন্ধুরা, রহস্যবেদী কিরিটি রায়ের এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তা কিন্তু অবশ্যই জানিও। একটা লাইকও প্লিজ দিয়ে দিও। আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে কিন্তু এটা শেয়ার করে দিতে একদম ভুলো না। প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে প্লিজ নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে জাস্ট একবারই ক্লিক করে দিও, আর তার সঙ্গে বেল নোটিফিকেশনটাকে অন করে দিও। তাহলে আমি যখনই এরকম নতুন গল্প পোস্ট করব তার নোটিফিকেশন সববার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। আচ্ছা, আজ তাহলে কিন্তু আমি এখানেই বলছি টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আগামী দিন আর একটা সুন্দর গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।